দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজ আমি পড়াতে চলেছি বহুরূপী গল্প। এটা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বহুরূপী গল্প পড়ানো শুরু করব, তার আগে তোমাদের বুঝিয়ে বলি বহুরূপী কাকে বলে। বহুরূপী এক ধরনের লোকশিল্প, যারা বিভিন্ন বেশ ধারণ করে মানুষের মনোরঞ্জন করে এবং নিজের জীবিকা নির্বাহ করে, তারাই বহুরূপী। সহজভাবে বলতে গেলে যারা বিভিন্ন আর কি বেশ ধারণ করে বিভিন্ন পোশাক পরে আমাদের এন্টারটেন করে এবং এটা যাদের জীবিকা, এই কথাটা বলতে হবে। মানে এই রকম সাজ পোশাক ধারণ করে যারা উপার্জন করে, টাকা ইনকাম করে, তারাই বহুরূপী। তুমি যদি বহুরূপী শব্দটাকে সমাজগতভাবে বিশ্লেষণ করো, তাহলে ব্যাস বাক্য দাঁড়াচ্ছে বহু রূপ আছে যার, বা বহু রূপ ধারণ করেন যিনি। যাই হোক, এবার চলে আসছি মূল আলোচনাতে। আমি শুরুতে একটা কথা প্রতিদিনের মতো আজও বলবো। আজকের এই ক্লাসটা মোটামুটি 35 মিনিট তুমি যদি মনোযোগ দিয়ে করো, এই গল্প তোমার কাছে জলের মতো হয়ে যাবে এবং অন্যদের তুমি এই গল্পটা পড়াতে পারবে। এটা আমার চ্যালেঞ্জ। আর হ্যাঁ, আগামী ক্লাসেই অভিষেক কবিতাটা আমি পড়াবো। আর আমার চ্যালেঞ্জ থাকবে, তুমি যদি স্কুলের শেষ বেঞ্চের ছাত্র হও না কেন, যে কবিতাটাকে সবাই কঠিন বলছে সেটা তোমার কাছে জলের মতো হবেই হবে। কারা কারা অভিষেক কবিতার ভিডিও চাইছো আমাকে কমেন্টে লিখে জানিও। আর আমি যেভাবে পড়তে বলেছিলাম, যা গাইডেন্স দিয়েছিলাম, সেই অনুযায়ী তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কেমন হলো ক্লাস 10-এর, আমাকে সেটা কমেন্টে লিখে জানিও। আজ আমরা পড়ব সুবোধ ঘোষের লেখা গল্প বহুরূপী। তোমরা এই জায়গাতে অনেকেই বলবে, স্যার কাব্যগ্রন্থের নাম কি? প্রথমত বলি, কাব্যগ্রন্থ হয় কবিতার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে উৎস গ্রন্থ। সুবোধ ঘোষের গল্প সমগ্র এই গ্রন্থের তৃতীয় খণ্ড বা তৃতীয় ভাগ থেকে আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে। গল্প শুরুর আগে গল্পের ক্যারেক্টারদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, যিনি গল্পটা আমাদের বলবেন। যে হরিদার বাড়ি আমরা গিয়েছিলাম, আমার অমুক বন্ধু আমাকে এটা বলল। তো এই যে যে আমি আমি বলে যিনি আমাদের কাহিনীটা বলবেন, তিনি হলেন কথক। তার দুই বন্ধু অনাদি আর ভবতোষ, সঙ্গে হরিদা। এই কয়জনই মূলত মেইন ক্যারেক্টার। এছাড়াও আমরা জগদীশ বাবু নামক আরো একটি চরিত্রের কথা গল্পে জানতে পারবো। কাহিনীটা শুরু কোন জায়গাতে? হরি একা একা রান্না করছেন, কারণ হরি বিয়ে করেননি। আর কথক আর তার দুই বন্ধু হরির বাড়িতে আসছে। হরি যেহেতু তাদের থেকে একটু বয়সে বড়, তাই কথকেরা বহুরূপীকে হরিদা বলে ডাকেন। তো হরিদা উনুনে রান্না করছেন, কথকরা তাদের বাড়িতে এসেছে, কথক ও তার দুই বন্ধু। কি হচ্ছে চলো দেখে নিই গল্পে। গল্প বহুরূপী লিখেছেন সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদার বাড়িতে আমাদের গল্পের কথক, মানে যিনি আমাদের গল্পটা বলছেন, তিনি এবং তার কয়েকজন বন্ধু সকাল সন্ধেতে আড্ডা দিত। তারা হরিদার বাড়িতে গিয়ে বলছে, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনুনের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথা জবাব দিলেন। তোমরা দেখবে আমাদের যাদের মায়েরা এখনও কাঠের উনুনে রান্না করেন, আগুন নিভে নিভে আসলে তারা মুখ দিয়ে ফু দেন আর আগুন জ্বলে ওঠে। হরিদাকে যখন এই প্রশ্ন করা হলো যে হরিদা শুনেছেন কি কাণ্ড ঘটেছে, উনি উনুনের মুখে ফু দিয়ে অনেকটা আগুন আর কি ধরালেন, ধোঁয়া ওড়ালেন, তারপর জবাব দিলেন, না কিছুই শুনিনি। আবার কথকরা বলছেন, জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? বলছে, জগদীশ বাবু যে কাণ্ডটা করলো সেটার কথা শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? জগদীশ বাবু বড় মানুষ, তার বাড়ির কাণ্ডের খবর আমি জানবো কি করে, আমাকে বলবেনই বা কে? কথকরা উত্তর দিচ্ছেন, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন।
সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। অর্থাৎ কথকরা কি কাণ্ডর কথা বলল? জগদীশ বাবুর বাড়িতে একজন খুব উঁচু দরের হিমালয়বাসী সন্ন্যাসী এসে 7 দিন ধরে রয়েছেন। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা। মানে হরিদা খুব দুঃখ পেলেন, আক্ষেপ করলেন। কেন? থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। পায়ের ধুলো নেওয়া মানে পায়ের থেকে ধুলো তুলে নেওয়া নয়, নমস্কার করা। হরিদা বলছেন, ইস, আমার বাড়ির পাশেই এত বড় একজন সন্ন্যাসী এলেন, আমি গিয়ে তাকে একটু প্রণাম করতে পারলাম না। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ মানে যা খুব সহজে পাওয়া যায় না। তো কথক বলছেন, না না হরিদা, আপনি ওই জিনিস তো সহজে পেতেন না। কেন? ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে, কাঠের খড়ম, খড়ম দেখবে জুতোর মতো, মানে চটির মতো হয়, হাওয়াই চপ্পলের মতন পরতে হয়। তো একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, বোল কি কাঠের খড়মের ওপর যে আংটাটাতে পায়ের আঙুল ঢুকায় সেইটাকে বলা হয় বোল। সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই সুযোগে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে জগদীশবাবু কিভাবে আর কি সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন, এটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হরিদা এই ঘটনাটাকে বলছে, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। আবার কথকরা বলছেন, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কেন? এতক্ষণ এই হিমালয়বাসী সন্ন্যাসীর জন্য হরিদার মনের মধ্যে অনেকটা শ্রদ্ধাবোধ ছিল, যে ইস, এত বড় লোক এলো, আমি একটু ওনার দর্শন করতে পারলাম না, পায়ের ধুলো নিতে পারলাম না। কিন্তু যেই শুনলেন টাকা পেয়ে ইনি খুশি হয়েছেন আর হাসি মুখে চলে গেছেন, এইটা শুনে তিনি বুঝতে পারলেন এই সন্ন্যাসী আসলে ভণ্ড। সন্ন্যাসীর ভণ্ডামির কথা শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার কানই নেই। মানে হরিদা এমন গম্ভীর হয়ে গেল, আমরা কি বলছি কি না বলছি সেদিকে হরিদা কোনো কানই দিলেন না। তাহলে গল্পটা আমরা কোনটুকু পড়লাম? হরিদার বাড়িতে কথক এসে জানালো, জানো জগদীশবাবুর বাড়িতে এরম কাণ্ড হয়েছে, একজন সন্ন্যাসী এসেছিল, সন্ন্যাসীর পায়ের ধুলো এইভাবে নিয়েছেন, সন্ন্যাসী যাওয়ার সময় এরমভাবে টাকা নিয়ে হাসতে হাসতে গেছেন। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা এই যে সন্ন্যাসী, তার ভণ্ডামিটা বুঝতে পারলেন। হরিদার মনে প্রথম দিকে সন্ন্যাসী সম্পর্কে শ্রদ্ধা জাগলো, যে ইস, এত বড় সন্ন্যাসী আমাদের বাড়ির কাছে এসছে, একটু পায়ের ধুলো নিতে পারলাম না। কিন্তু তিনি গম্ভীর হয়ে গেলেন। এই জায়গাতে আমরা হরিদা কতটা গরিব মানুষ সেই সম্পর্কে কিছু তথ্য জানবো। হরিদার বাড়ি শহরের সবচেয়ে সরু অর্থাৎ ঘিঞ্জি গলির মধ্যে, একটা ভাঙাচোরা ঘর। বাড়িতে কেউ আসলে চা করিয়ে খাওয়ার মতো সামর্থ্য নেই। কথক আর তার বন্ধুরা নিজেরাই চা পাতা, চিনি, দুধ এসব কিনে আনেন। হরিদা চাটা বানিয়ে দেন। হরি খুব মিশুকে মানুষ, সে নানা সময় নানা বেশ ধারণ করেছে, এগুলো আমরা জানতে পারবো। চলো হরিদার সম্পর্কে কিছু তথ্য তাহলে জেনে নিই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটা উনুনে চড়ালেন। মানে তখন হরিদার উনুনের আগুন বেশ গনগন হয়ে জ্বলছে। হরিদা নিজের ভাতের হাঁড়ি নামিয়ে আমাদের জন্য, মানে এই কথক আর তার বন্ধুদের জন্য চায়ের হাঁড়ি চাপালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের 4জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। কেন? হরিদা ভীষণ গরিব মানুষ। বাড়িতে কেউ এলে তাকে চা করে খাওয়ানোর সামর্থ্য পর্যন্ত হরিদার নেই। তাই তো গল্পকথক ও তার বন্ধুরা কি করে,
চা, চিনি, দুধ সব কিছু নিয়ে আসেন। হরিদা শুধু তার উনুনে সেটা একটু ফুটিয়ে দেন। এখানে একটা লাইন আছে, আমাদের 4 জনের আড্ডার ঘর। 4 জন। 4 জন কারা কারা? হরিদা একজন, গল্প যিনি বলছেন গল্পের কথক 2 জন। এরপর আমরা গল্পের শেষের দিকে গিয়ে বাকি 2 জনের নাম জানতে পারবো। একজনের নাম অনাদি, একজনের নাম ভবতোষ। মোট এই 4 জন। খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। কিন্তু হরিদার কাজ করতে মোটেই ভালো লাগে না। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারতেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। মানে হরিদা যদি চাইতেন কাজ পেয়েই যেতেন, যে কোনো দোকানের সেলসম্যানের কাজ, কোনো অফিসের কাজ, কিন্তু ও ধরনের কাজ তার মোটেই পছন্দ নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। দেখো হরিদা কতটা গরিব মানুষ। অনেক দিন মানে যেটুকু ইনকাম করেন সামান্য বহুরূপী সেজে, তাতে 7 দিন চলার মতো ইনকাম হয় না। তাই মাঝে মাঝে তাকে শুধু গরম জল করেই খেয়ে দিন কাটাতে হয়। তার উনুনে শুধু জল ফোটে, ভিতরে চাল থাকে না, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদা স্বাধীন চেতা মানুষ, তিনি না খেয়ে থাকবো ভাই তাও ভালো, কিন্তু ডেলি দিন এক কাজ করে যাওয়া অন্যের আন্ডারে, এইটা ওনার একেবারেই না পছন্দ ছিল। হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। মানে হরিদার জীবনটা নাটকের মতো বৈচিত্র্যময়, এটা দাগিয়ে রাখবে। আর সেটাই যে হরিদার জীবনের পেশা, আর এই বৈচিত্র্যময়তাটাই হলো হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। ভাতের হাঁড়ির দাবি কি? হাঁড়ি চায় সবসময় ভাত সহ ফুটতে। হরিদা আর কি যেটুকু ইনকাম করেন, তাতেই সে আর কি ওই খাওয়ার মতন, খেয়ে পরে বাঁচবার মতো চালটুকু ফোটাতে পারেন, ভাতের হাঁড়ির দাবি মেটাতে পারেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। মাঝে মাঝে সত্যিই কিছু থাকে না, ইনকাম হয় না, খেতেও পারেন না হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারেন 1 আনা 2 আনা বকশিস দেয়, যারা চিনতে পারেন না তারা কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1 পয়সা দিয়ে দেয়। হরিদা বিভিন্ন সাজে অপরূপ হয়ে পথে পথে বেরোন আর সামান্য ইনকাম করেন। উপার্জনের জন্য হরিদা কোনো একদিন সকাল সন্ধ্যায় বিচিত্র সাজে সেজে পথে বেরিয়ে পড়েন। যারা তাকে চিনতে পারে, চিনে হয়তো 1-2 আনা বকশিস দেন। 8 আনা মানে হচ্ছে 50 পয়সা, তাহলে হিসেব করে নাও 1-2 আনা বকশিস দেন। যারা চিনতে পারেন না তারা কিছুই দেন না, বা কেউ হয়তো 1-2 পয়সা দেন। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একদিন বাস স্ট্যান্ড, চকের বাস স্ট্যান্ড আর কি, শহরের একটা বাস স্ট্যান্ড, সেখানে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা। পাগলটা একটা থান ইট মানে আস্ত ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। ভয়ে চেঁচিয়ে উঠছে যাত্রীরা, 2-1 পয়সা ফেলেও দিচ্ছে। গোটাটাই হরিদার সাজ। কেমন সেজেছিল, গলায় কী ছিল, কোমরে কী ছিল, সবটা মনে রাখবে। চোখ কেমন ছিল। সে একটা আস্ত ইট নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের ছুঁড়ে মারার মতো ভঙ্গি করছে। ভীত সন্ত্রস্ত যাত্রীরা আতঙ্কে চিৎকার করছে আর 1-2 পয়সা ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাসের ড্রাইভারের নাম কি, ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, যে খুব খেলা দেখিয়েছো, এবার যাও যাও অন্যদিকে যাও। এটা কি একটা বহুরূপী? যাত্রীরা কেউ হাসে, কেউ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছিল লোকটা। হরিদা কেমন আর কি বহুরূপী সাজেন, কতটা নিখুঁতভাবে সাজেন, সেটাই এখানে মূলত আমাদের জানানো হচ্ছে। হরিদার এই রকম বহুরূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে।
এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। সন্ধ্যের আলো সবেমাত্র জ্বলেছে, দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে। মানে চারিদিকে বাজারের মধ্যে গুঞ্জন, লোকজনের আনাগোনা শুরু হয়েছে। হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে। মানে যারা শহরে নতুন এসছে তারা তো জানে না যে এটা একটা বহুরূপী। তারা ভাবছে, আরে বাবা, একজন বাইজি, একজন মহিলা যে কিনা টাকার বিনিময়ে নাচ করে, তার দিকে সবাই বড় বড় করে তাকানো। দোকানদার হেসে ফেলে, হরির কাণ্ড। দোকানদার বলছে, হায় রে, দেখো হরির কাণ্ড। অ্যাঁ, এটা একটা বহুরূপী নাকি? কারো কারো মুগ্ধ চোখে মোহভঙ্গ হয়। যারা এতক্ষণ বাইজির রূপ যৌবন দেখছিল বলে বড় বড় চোখে তাকিয়েছিল, মুগ্ধ হয়ে তাকিয়েছিল, তাদের সেই মোহ ভেঙে যায়। আর একটু বেশ হতাশ্বরেই তারা প্রশ্ন করে ওঠে, মানে তারা বলে ওঠে, ও, এটা একটা বহুরূপী। বাইজির ছদ্মবেশে সেই দিন হরিদার রোজগার মন্দ হয়নি। মোট ৮ টাকা ১০ আনা। এই প্রশ্নটা প্রচুর বার মানে এসেছে, বিভিন্ন স্কুলে দেওয়া হয় যে বাইজি ছদ্মবেশে হরিদা কত উপার্জন করেছিলেন। আমরাও দেখছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে চোখ টিপে, মানে চোখ মেরে দোকানদারের উদ্দেশ্যে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে, একটা ফুলের সাজি এগিয়ে দিচ্ছে। দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি সিকি মানে 25 পয়সা তুলে বাইজির হাতের উপর ফুল সাজিতে ফেলে দেয়। আর সেই দিন দোকানদারেরাও বেশ খুশি হয়ে বাইজির হাতের উপর ফুল সাজিতে একটা সিকি পয়সা ফেলে দিচ্ছিল। কোনোদিন বাউল, কোনোদিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা মানে কাবুল দেশ থেকে যারা ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ জাফরান এগুলো বেচতে আসতো তাদের বলা হতো কাবুলিওয়ালা। কখনো হ্যাটকোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব, কখনো টুপি কোট পরে ইংরেজ সাহেব। আর এখানে কাপালিক মানে হচ্ছে তান্ত্রিক। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। মানে দেখো, হরিদা এত নিখুঁত সাজেন যে মাস্টার মশাই পর্যন্ত বুঝতে পারেননি যে এটা একটা নকল পুলিশ। এবারের মতো মাফ করে দিন ওদের। কিন্তু ৮ আনা ঘুষ নিয়ে তারপর মাস্টার মশাইয়ের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। কিন্তু হরিদা বললেন, মানে যেমন এইটা আমি বলছি না যে পুলিশ নেয়, মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যেমন অভিযোগ পাই যে পুলিশরা নাকি ঘুষ নেয়, ঠিক তেমন পুলিশদের কায়দায় হরিদা একটু ঘুষ নিয়ে তবে ছাত্রদের ছাড়লেন। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি তিনি ৮ আনা ঘুষ কাকে দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফ করেই বলেছিলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আবার আমরা গল্পে চলে যাব। গল্পটা কোন পর্যন্ত পড়েছিলাম বলো তো? যে হরিদার বাড়িতে কথক এসে জানালো, জানো এমন এমন হয়েছে। এই রকম এক সন্ন্যাসী এসেছিল জগদীশবাবুর বাড়িতে, জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছে আর তাকে টাকা দিয়েছে, সে হাসতে হাসতে চলে গেছে। গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা। তারপর কি হলো সেটাই আমরা পড়বো এখন। তবে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার আলোচনা ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার বন্ধুদের আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের ব্যাপারে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্প শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠেছে? মানে মনে আছে আমরা কাহিনী কোন পর্যন্ত পড়েছি? হরিদার বাড়িতে গিয়ে কথকেরা জানালো যে, জানো এরম এরম ব্যাপার ঘটেছে জগদীশবাবুর বাড়িতে। গল্প শুনে, সন্ন্যাসীর ভণ্ডামির কথা শুনে হরিদার থ। এবার তারপর ঠিক আমাদের সন্দেহ মিথ্যে নয়, হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখি আপনার লাভ কি হরিদা? আমাদের কাছ থেকে তো একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না। হরিদা বলেন, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতে। হঠাৎ জগদীশ বাবুর বাড়িতে খেলা দেখানোর জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন? হরিদা হাসেন, মোটা মতো কিছু আদায় করে নেব, বুঝতেই তো পারছো। পুরো দিনটা রূপ ধরে বেরিয়েও ২-৩ টাকার বেশি হয় না। এটা তোমায় দিতে পারে। পুরো দিনে তিনি ক টাকার বেশি ইনকাম করেন না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গেছিল, কিন্তু ওতেই বা কি হবে? ঠিক বলেছেন হরিদা।
সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বার হন, কিন্তু তাতে 7 দিনের পেট চালাবার মতো রোজগার হয় না। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, না এবার আর ভিখারির মতো হাত পেতে বকশিস নেব না, এবার মারিত হাতি লুটিত গন্ডার। এখানে না, এখানে হবে মারিত গন্ডার লুঠিত ভাণ্ডার। হরিদা বলছে এইটা একটা প্রবাদ বাক্য। দেখো, এবার আর ছোটোখাটো দান মারবো না, এবার মারলে গন্ডার মারবো, লুট করলে ভাণ্ডার লুট করব। একবারে যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। হরিদা বলছে আমি একদিনে এমন ইনকাম করে নেব, আমার গোটা বছর তাতে চলে যাবে। এবার আর হাত পেতে ওই 2-5 পয়সা বকশিস নয়, এবার বড় মাপের একটা দাও মারবো। হরিদার এই কথা শুনে কথকরা মনে মনে ভাবছে, কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটে, কিন্তু বেশ কৃপণ মানুষ। হরিদাকে একটা যোগী, সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে আর কত খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়, মানে এই 10-15 পয়সার বেশি দেবে না। হরিদা বললেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধেতে জগদীশবাবুর বাড়িতে থেকো। আমরা বললাম, থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়ি যাব। তো ওরা বলল, ঠিক আছে, আজকে আমরা সন্ধ্যাবেলাতে জগদীশবাবুর কাছে স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য আমরাও যাব। এবার আমরা গল্পের দ্বিতীয় পর্বে পদার্পণ করব। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিনও তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। মানে আজকের সন্ধ্যাটা অপরূপ। শহরের গায়ে তো কত চাঁদের আলো পড়েছে, কিন্তু আজকের মতন এই রকম সুন্দর আলো কখনো পড়েনি। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবু বাড়ির বারান্দাতে মস্ত বড় আলো জ্বলছে, ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য, শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। পরের অংশ পড়ব। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও তো, বাইজি বেশে হরিদা কত উপার্জন করেছিল। দেখি কজনের মনে আছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল, মানে চোখ দুটো মার্বেলের মতো ছানা বড়া হয়ে গেল। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? কেমন চেহারা! জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু। আর কি সন্ন্যাসীদের হাতে থাকে? নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও নেই। সন্ন্যাসীরা হরিণের চামড়ার আসনের উপর বসে, সেগুলোও নেই। গৈরিক সাজও নেই। এ সন্ন্যাসীর গেরুয়া পোশাকও নেই। তাহলে কেমন? আদুর গা। আদুর গা মানে একদম খোলা গা বা খালি গা, তার উপর একটা সাদা ধবধবে উত্তরীয়। দেখবে অনেক অনুষ্ঠানের সময় গলার উপর গামছার মতো জড়িয়ে দেওয়া হয় যে কাপড়টা, ওটাকে বলে উত্তরীয়। অনেকে পাঞ্জাবি পরলে সঙ্গে আর কি উত্তরীয় পরেন, ওই পাঞ্জাবির সঙ্গে যে ওড়না মতো থাকে ছেলেরা যেটা পরে গলায় দেয়, ওইটা উত্তরীয়। পরনে ছোট বহরের একটা সাদা থান, পরনে একটা সাদা থান, মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতর শুধু একটা বই, গীতা। কি গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক। আগন্তুক মানে অপরিচিত আগত ব্যক্তি, যে অপরিচিত এবং এসেছে, সেই আগন্তুক ব্যক্তি কি যেন দেখলেন, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারার মতো বলে মনে হয়। মানে এই লোকটা এত রোগা, এত শীর্ণ, একে দেখে অশরীরী বলে মনে হয়।
কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। একটা শান্ত স্নিগ্ধ চোখের দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে যেন ঝরে পড়ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। আগন্তুক হাসলেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বললেন, কেন? কেন আপনি কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই। অর্থাৎ সেই আগত বিরাগী বলছে, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। অর্থাৎ তাকে বলছে, আমি তো মহারাজ নই। যে সন্ন্যাসী এসছে সে বলছে, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলো, কিন্তু আপনি 11 লক্ষ টাকার অহংকারে নিজেকে বড় অহংকারী মনে করছেন। আপনার ঘরের দরজায় একজন সন্ন্যাসী এসছে, আপনি ঘরের দরজায় নেমে এসে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন না, তাকে গৃহে আহ্বান করছেন না, আপনি উপরে দাঁড়িয়ে থেকে বলছেন আসুন আসুন। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশবাবু এই কথাটা বললেন। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী। আগন্তুক নিজের কি বলে পরিচয় দিচ্ছেন? আমি একজন বিরাগী। রাগ নামে কোনো রিপু আমার নেই, আমার শরীরে রাগ নামে কোনো শত্রু নেই। গীতার পাতাতে মানুষের রিপুর 6টা শত্রুর কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো ক্রোধ অর্থাৎ রাগ। তা বিরাগী বলছে আমার শরীরে রাগ নামে কোনো রিপু নেই। আজ ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। আমার শরীরেও একদিন রাগ নামের হয়তো শত্রু ছিল, কিন্তু সেটা পূর্বজন্মের কথা। এখানে পূর্বজন্মের কথা বলতে আগের জন্মের কথা বলা হয়নি। যারা সন্ন্যাসী হন তারা মনে করেন গৃহস্থ জীবন হচ্ছে তাদের পূর্বজন্ম, সেটা ছেড়ে তারা সন্ন্যাস জীবনে এসছেন। তিনি বলছেন আমার শরীরেও রাগ নামের রিপু ছিল, কিন্তু সেটা আগের জন্মে। জগদীশবাবু বলেন, এখন আপনাকে কিভাবে সেবা করব? আসলে জগদীশবাবু ধর্মভীরু মানুষ, তিনি ধর্মপ্রাণ, তিনি ধার্মিক অত্যন্ত। তো তিনি এই সন্ন্যাসীকে দেখে বলছেন আপনাকে আমি কিভাবে এখন সাহায্য করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ, আমি বলেছিলাম কথকের আর দুই বন্ধুর নাম ভবতোষ আর অনাদি। জগদীশবাবুর বাড়িতে এই বিরাগী এসেছে, একে দেখে ভবতোষ অনাদি আর কথক কি আলোচনা করছে। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে বলে, না না, হরিদা না, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমের নয়। বিরাগী বলেন, আবার বিরাগী বলছে, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। বিরাগী বলছেন সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হলো পরম সুখ। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনেছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপর বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুটো হাত জোড় করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয় দালান বাড়িতে থাকবো কেন বলতে পারেন? বিরাগী বলছেন, এই পৃথিবীতে খোলা আকাশের নিচে কত জায়গা, এই সব রেখে আমি এক বড় লোকের দালান কোঠাতে কেন থাকবো বলতে পারেন? বিরাগীজি! জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে, মানে জগদীশবাবু মুগ্ধ, বলছে বিরাগীজি আপনি কি বলছেন? বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট, পরমাত্মা আপনার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু বলছেন, তবে অন্তত কিছু একটা আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো ডট ডট মানে কোনো টাকা বা কিছু দিয়ে সাহায্য করতে হয়। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কম কিছু নন, কাজেই আপনার কাছে তো কিছু চাইবার দরকার হয় না। এখানে বিরাগী বলছেন, আমি ঈশ্বরের কাছে পড়ে আছি, ঈশ্বর আপনার থেকে কম নন, বরং বেশি। ঈশ্বর আমাকে সব দিয়েছেন, আপনার কাছে চাইবার কিছু নেই। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না।
জগদীশবাবু বলছেন, তাহলে আমায় একটু কিছু উপদেশ শুনিয়ে যান, আপনার মুখনিসৃত উপদেশ না শুনলে আমি শান্তি পাবো না। বিরাগী বলেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু। এই ধন সম্পত্তি, এই রূপ যৌবন, এই আপনার পেছনে এত মানুষ থাকে, এই জনবল, এগুলো কিছুই নয়। এগুলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা, এগুলো মানুষকে ঠকায়, এগুলো বঞ্চিত করে। আজ আপনার যৌবন আছে, এগুলো বড় সুন্দর লাগছে, কিন্তু দুদিন পরে থাকবে না। আজ আপনার ধন সম্পত্তি আছে, দুদিন পরে থাকবে না। আজ আপনার জনবল আছে, আপনি ডাকলে পেছনে 50 জন লোক আসে, একদিন থাকবে না। এগুলো সব বঞ্চনা। মনে প্রাণের আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চলি। বিরাগী বললেন, এসব নয়, ধনজনের সাধনা নয়, সেই একজনের সাধনা করুন, যাকে পেলে পৃথিবীর সব ঐশ্বর্য পাওয়া হয়ে যাবে, অর্থাৎ ঈশ্বর। আচ্ছা আমি চলি। শ্রী জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থামুন বিরাগীজি। সিঁড়ির উপর অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে বলে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে, অসম্ভব। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতর নোটের তাড়া, মানে নোটের গোছা, টাকার গোছা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামীর সামান্য 101 টাকা তোমরা গুলিয়ে ফেলবে যে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন, তাকে জগদীশবাবু তার ঝোলাতে কত টাকা দিয়েছিলেন আর বিরাগীকে কত টাকা দিতে চেয়েছিলেন। এই 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। মনে করিয়ে দিই, জগদীশবাবুর বাড়িতে হিমালয়বাসী যে উঁচু সন্ন্যাসী এসেছিলেন, তার ঝোলার মধ্যে উনি 100 টাকার নোট দিয়েছিলেন, আর বিরাগীকে দিতে চেয়েছিলেন 101 টাকা। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরে যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি, মানে আপনি এই টাকাটা নিন। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগীজি। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী, মানে বিরাগীজি ওই টাকার দিকে তাকালেনও না। তিনি বললেন, আমি বৈরাগী, আমি সন্ন্যাসী, আমি অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি ধুলোর মতন, ও টাকা আমি নেব না। তিনি টাকার দিকে না ফিরে চলে গেলেন। এবার গল্পের অন্তিম পর্ব। তার আগে আমার প্রশ্ন, জগদীশবাবু বিরাগীজিকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? তীর্থ ভ্রমণের জন্য কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? এবার তৃতীয় পর্ব। কি করছেন হরিদা, কি হলো, কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি আপনি বের হয়েছিলেন, আপনিই বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, সেই ঝোলাটা, সেই গীতা। অনাদি বলে, এ কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে বেরিয়ে সরে পড়লেন। অনাদি প্রশ্ন করছে, জগদীশবাবু আপনাকে এত টাকা দিতে চাইল, আপনি না নিয়ে এলেন কেন? হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না, শত হোক, মানে কথা শেষ হয়নি। ভবতোষ, কি শত হোক, একজন সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আবার ঢং নষ্ট হয়ে যায়। মানে আমি যদি বিরাগী সেজে টাকা গ্রহণ করি, বিরাগীরা তো কোনোদিন টাকা নেয় না, তাহলে আমার সাজটার মাধুর্যই তো নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বলেন হরিদা। হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। একজন মানুষ, শিল্পের প্রতি তার এত ভালোবাসা, খেতে পায় না, ওই কটা টাকা নিলে হয়তো তার অনেক উপকার হতো, কিন্তু যেহেতু সন্ন্যাসী টাকা নেয় না, তাই সে হাত পেতে টাকা নেয়নি, তার শিল্পকে কলঙ্কিত হতে দেয়নি। হরিদার এই অদ্ভুত কথার সঙ্গে তো তর্ক চলে না। আর বুঝতে বাকি নেই, আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, আমাদের বুঝতে আর বাকি নেই। হরিদার
ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু এরমই শুধু জলই ফুটবে, কারণ উনি অত্যন্ত সৎ মানুষ। এবার এই যে উনি ভুল করলেন, কথকদের মনে হচ্ছে অদৃষ্ট ভাগ্য এই ভুলকে ক্ষমা করবে না। অর্থাৎ আজকে তিনি টাকাটা নিলে তার ভবিষ্যতের কিছুদিন অন্ততপক্ষে তিনি তার ভবিষ্যতের আগামী কয়েকটা দিন তিনি ভালোভাবে খেয়ে পরে কাটাতে পারতেন, কিন্তু এই টাকা না নিয়ে তিনি যেন ভুল করেছেন। অনাদি বলে, আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো, মানে অনাদি বলতে চাইছে, আচ্ছা আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো আরও বড় দাও মারবেন, মানে আরও বড় টাকা নেওয়ার প্ল্যান করছেন? কিন্তু কথাটা শেষ করতে না দিয়েই হরিদা চেঁচিয়ে হেসে ওঠেন। হরিদা, যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। মানে বলছে এই যে খেলা দেখিয়ে এলাম, এর বকশিস তো দাবি করব। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সে তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা, ও তো আপনাকে 50-60 পয়সা দেবে, তা ওই আনতে আপনি যাবেন? হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, আমি তো খাঁটি মানুষ নই। এই বহুরূপী জীবন, এর চেয়ে বেশি কি আশা করতে পারে? আমি একজন বহুরূপী মানুষ, ভেজাল মানুষ, আজ এই সাজি কাল ওই সাজি, আমি এর থেকে বেশি আর কি আশা করতে পারি? সত্যি বলো তো, আজকে আমরা গল্পে কত অদ্ভুত বৈপরীত্য দেখতে পেলাম। একজন উঁচু দরের হিমালয়বাসী সন্ন্যাসী, যে কিনা অর্থের মোহ জয় করতে পারল না। একজন নিরন্ন, দিন আনি দিন খাই, খুব গরিব, বহুরূপী সে সন্ন্যাসী বিরাগী সেজে গিয়ে সে অর্থের মোহকে অবলীলায় ত্যাগ করতে পারলো। সে ভাবলো সন্ন্যাসীরা তো কোনোদিনও হাত পেতে টাকা নেয় না, আমি যদি আজকে টাকা নিই, হ্যাঁ হয়তো আমি কয়েক মাস বা কয়েক বছর বসে খেতে পারবো, সেই আমলে 100 টাকা অনেক মূল্য, কিন্তু এতে আমার শিল্পী সত্তা তো কলঙ্কিত হবে। তার কাছে তার নিজের পকেট ভরার চাইতেও শিল্পী সত্তাকে অক্ষুণ্ণ রাখাটা কিন্তু বড় হয়ে উঠেছিল। এটাই তো একজন শিল্পীর প্রকৃত ধর্ম, তাই না? তুমি আমায় বলতে পারো, আচ্ছা আপনি স্যার একটা জিনিস ভুল বলছেন, হরিদার মধ্যে লোভ আছে। মনে আছে মাস্টারের কাছ থেকে ঘুষ নিয়েছিল পুলিশ হয়ে? এটাও বুঝিয়ে বলি। আসলে হরিদা যে চরিত্রে অভিনয় করেন তার সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলেন। হরিদা তো একজন পুরুষ, তিনি নিশ্চয়ই অপর একজন পুরুষকে উত্তেজিত করতে চোখ মারবেন না, মানে চোখ টিপবেন না, কিন্তু করেছিলেন কেন? তিনি বাইজি সেজেছিলেন বলে। বাইজিরা যেমন আর কি ধনবান বা একটু ধনী পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করেন, তিনিও করেছেন। পুলিশ সম্পর্কে যে অভিযোগ ওঠে যে পুলিশরা নাকি ঘুষ নেয়, উনিও তাই। পুলিশ যেমন আমরা সাধারণ মানুষ বলি পুলিশ ঘুষ টুস নিতে পারে, তো তিনিও তেমন পুলিশ হয়ে ঘুষ নিয়েছেন। আবার আমরা এটা জানি সন্ন্যাসীরা সর্বত্যাগী হন, তাদের কাছে মোহ মায়া নেই। তিনি তাই মোহ মায়া ত্যাগ করেছেন, অর্থের মোহকেও ত্যাগ করেছেন। সাময়িকভাবে কিন্তু তিনি ভেবেছিলেন যে মোটামতো কিছু আদায় করে নেব জগদীশ বাবুর বাড়িতে গিয়ে, একবার যা ঝেলে নেব সারা বছর চলে যাবে। কিন্তু তিনি যখন সত্যিকারের বহুরূপী সেজে গেলেন, তার শিল্পী সত্তা তার লোভকে কিন্তু প্রশমিত করল। তিনি লোভকে জয় করতে পারলেন আর শিল্পী সত্তার জয়ধ্বজা ওড়াতে পারলেন। সত্যি কত অদ্ভুত চরিত্র, তাই না? কেমন লাগলো গল্পটা আমাকে লিখে জানিও। আর আগামী পর্বে অভিষেক কবিতাটা আলোচনা করলে কেমন হয় আমাকে কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।